তার প্রিয়তম স্ত্রী বলল, প্রাণের স্বামী আমার, আপনার কথা আমি বিশ্বাস করতে পারলাম না, আপনার কথা আমি মানি না। কারণ সে আপনার গোয়েন্দারা যদিও রিপোর্ট পেশ করে, আমি আপনার ওই রিপোর্ট আমি মানি না। এমনকি যদি ফেরেশতারাও যদি এসে এই রিপোর্ট দেয়, আমি ওই রিপোর্ট মানতে প্রস্তুত না। এবার আমি মোহাম্মদ দোস্ত খান অগ্নিশর্মা হয়ে তার স্ত্রীকে রাগ করে বলল যে, তোর মধ্যে এমন কি পাওয়ার আছে, এমন কি প্রমাণ আছে, এমন কি প্রমাণ আছে দৃঢ়তার সাথে বলতেছ? কারি তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আমির মোহাম্মদ দোস্ত খান তিনি গোয়েন্দাদের একটি রিপোর্ট, দৈনন্দিন রিপোর্ট হাজিরা নিত। এক এক দিন গোয়েন্দারা এক এক ধরনের রিপোর্ট পেশ করত। একদিন গোয়েন্দারা রিপোর্ট পেশ করল যে আপনার কিছুদিনের মধ্যে আপনার রাষ্ট্র, আপনার শত্রু বাহিনী তারা এরকম ভাবে আফগানে ঢুকে যাবে। এবার আমির মোহাম্মদ দোস্ত খান তিনি চিন্তায় পড়ে গেলেন যে কি করা যায়, চিফ কমান্ডারের দায়িত্ব কাকে দেওয়া যায়। কারণ যদি অন্য কোনো লোককে আমি দিয়ে দেই, তাহলে সে বিশ্বাসঘাতকতা করে আবার রাষ্ট্র এরকম ভাবে শত্রুদের হাতে দিয়ে দিতে পারে। তখন তিনি চিন্তা ভাবনা করে দেখলো যে তার একজন নুরুজ্জাত পুত্র, যে তাকে দিয়ে দেওয়া হোক। কারণ আমার পুত্র সন্তান, সে কখনো আমার সাথে গাদ্দারি করবে না। কারণ সে দেখতে শুনতে সুন্দর, তার সব দিকে দক্ষতা রয়েছে, তার মধ্যে দিনদারিও রয়েছে, কোনো অংশে কম নাই। তো তার ছেলেকে কমান্ডার, চিফ কমান্ডারের দায়িত্ব দিয়ে তাকে এরকম ভাবে পাঠিয়ে দিল। কিছুদিন যাওয়ার পর শত্রু বাহিনী সীমান্তে যখন এসে গেছে, তখন গোয়েন্দারা রিপোর্ট পেশ করলো বাদশাহ আমির মোহাম্মদ দোস্ত খানের কাছে যে, বাদশাহ নামদার, শত্রু বাহিনী আপনার রাষ্ট্রের মধ্যে ঢুকে পড়েছে। আপনার যে সন্তানকে চিফ কমান্ডারের দায়িত্ব দিয়েছেন, হয়তো সে পরাজয় বরণ করে সেরকম ভাবে রাষ্ট্রটাকে আপনার শত্রু বাহিনীর হাতে হয়তো ন্যস্ত করে দিয়েছে। এবার আমি মোহাম্মদ দোস্ত খান চিন্তায় বিভোর হয়ে সে বাড়িতে যখন প্রবেশ করলো, তখন তার স্ত্রীর সাথে তার সাক্ষাৎ। তখন তার স্ত্রী বলল, স্বামী গো, আপনার চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায়, কারণটা কি? এবার আমির মোহাম্মদ দোস্ত খান তার স্ত্রীকে ধমক সুরে বলল যে, তুমি আমার সাথে কোনো কথা বলিও না। তুমি কি সন্তান, কেমন সন্তান তুমি গর্ভে ধারণ করেছো যে তোমার সন্তান আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার রাষ্ট্রটাকে শত্রু বাহিনীর হাতে ন্যস্ত করে দিয়েছে। এবার আমির মোহাম্মদ দোস্ত খান তার প্রিয়তম স্ত্রী বলল, প্রাণের স্বামী আমার, আপনার কথা আমি বিশ্বাস করতে পারলাম না, আপনার কথা আমি মানি না। কারণ সে আপনার গোয়েন্দারা যদিও রিপোর্ট পেশ করে, আমি আপনার ওই রিপোর্ট আমি মানি না। এমনকি যদি ফেরেশতারাও যদি এসে এই রিপোর্ট দেয়, আমি ওই রিপোর্ট মানতে প্রস্তুত না। এবার আমি মোহাম্মদ দোস্ত খান অগ্নিশর্মা হয়ে তার স্ত্রীকে রাগ করে বলল যে, তোর মধ্যে এমন কি পাওয়ার আছে, এমন কি প্রমাণ আছে, এমন কি প্রমাণ আছে দৃঢ়তার সাথে বলতেছ? তুই দৃঢ়তার সাথে বলতেছিস যে তোর সন্তান এরকম কাজ করতে পারে না। বলল, স্বামী ঠিক আছে, কিছুদিন যাক, কিছুদিন অতিবাহিত হোক, তাহলে দেখা যাবে। এবার আমির মোহাম্মদ দোস্ত খান রাষ্ট্রের কাজের জন্য যখন তার এরকম ভাবে আবার তার রাজপ্রাসাদে চলে গেলেন, কিছুদিন যাওয়ার পর আমির মোহাম্মদ দোস্ত খান হঠাৎ করে জানলা খুলে দেখে যে একদল লোক তারা এরকম ভাবে আফগানের পতাকা উড্ডয়ন করে তারা এরকম ভাবে আনন্দে আত্মহারা হয়ে তার এরকম ভাবে তার রাষ্ট্রের দিকে আসতেছে, তার প্রাসাদের দিকে আসতেছে। কারি তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে, আমির মোহাম্মদ দোস্ত খান প্রথমত সে ভেবেছিল
যে হয়তো আমার ছেলের পরাজয় নিশ্চিতভাবে সে পরাজয় বরণ করেছে, এই জন্য শত্রু বাহিনী তারা এরকম ভাবে তারা পতাকা হাতে নিয়ে আমার রাজ্য দখল করার জন্য আমার দিকে আসতেছে, যে তাহলে আমার রাষ্ট্র চলে যাবে, এখন আমার প্রাণটা বুঝি চলে যাবে, তাহলে আমি পলায়ন করার আমি রাস্তা খুঁজতে থাকি, সন্ধান করতে থাকি। একবার যায় আমির মোহাম্মদ দোস্ত খান, তিনি হঠাৎ করে জানালা দিয়ে তাকিয়ে দেখেন যে ওই বাহিনী যখন একেবারে কাছে এসেছে তখন তার চোখও তাকে বিশ্বাস করাইতে পারতেছে না, যে তার কাছে হঠাৎ দেখা যায় তার ছেলে, যাকে চিফ কমান্ডারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল, তার ছেলে সবার সামনে নেতৃত্ব দিয়ে আফগানের বিজয়ের পতাকা হাতে লইয়া তার হাসপাতালের দিকে আসতেছে। এই অবস্থা দেখে আমির মোহাম্মদ দোস্ত খান সে নিজের চোখকে বিশ্বাস করাইতে পারতেছে না, যে আমি কিনা স্বপ্নে দেখতেছি নাকি আমি স্বপ্নের জগতে আছি নাকি না বাস্তব। এটা না 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 হতে পারে না, কারণ গোয়েন্দারা রিপোর্ট পেশ করেছে যে আমার ছেলে পলায়ন করেছে, নিশ্চিতভাবে পরাজয় বরণ করেছে, এটা হতে পারে না, এটা আমার ছেলে না। হঠাৎ করে তার সামনে যখন একেবারে কাছে এসে গেছে, দেখে তার সন্তান, তার যার সন্তান, সেই সন্তানকে চিফ কমান্ডারের দায়িত্ব দিয়ে তাকে প্রেরণ করেছিল, সেই সন্তান শত্রু বাহিনীকে পরাজিত করে বিজয়ের বেশে এসে তার রাজপ্রাসাদে ফিরে এসেছে। এবার আমির মোহাম্মদ দোস্ত খান সে যখন তার বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার পর তার চেহারার মধ্যে আনন্দ উল্লাসের ছাপ ভেসে উঠেছে। এবার তার স্ত্রী আমির মোহাম্মদ দোস্ত খানের চেহারার দিকে তাকাইয়া নরফার বলতেছে, ও স্বামী, আজকে আপনার চেহারার মধ্যে আনন্দ উল্লাসের ছাপ প্রতীয়মান দেখা যাইতেছে, কারণটা কি? এবার আমির মোহাম্মদ দোস্ত খান বললেন, প্রিয়তমা আমার, তোমার যে রিপোর্ট দিয়েছিলে সেই রিপোর্টটাই সত্য, আর আমার গোয়েন্দারা যে রিপোর্ট দিয়েছিল ওই রিপোর্ট ভুল। এ আমার প্রিয়তমা, তুমি কিসের ভিত্তিতে সেদিন আমাকে রিপোর্ট দিয়েছিলে? নিশ্চিতভাবে তুমি আমাকে আশ্বস্ত করেছিলে যে তোমার ছেলে এরকম কাজ করতে পারে না। এবার আমির মোহাম্মদ দোস্ত খান বলেন, ও প্রিয়তমা, আমির মোহাম্মদ দোস্তকে তার স্ত্রী বলল, প্রাণের স্বামী আমার, ওই সন্তান আমার গর্বে আসার পূর্বে আমি প্রিয় সব সময় আমি এরকম বেমুজু অবস্থায় থাকতাম, কোনো সময় নামাজ কাজা করতাম না, সর্ব অবস্থায় আমি পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম। এমনকি আমি আমার চেহারাটাকে কখনো আমি কোনো পরপুরুষের সামনে আমি এরকম ভাবে উন্মোচিত করি নাই, আমি কোনো পরপুরুষের সামনে যাই নাই, আমার চেহারা অন্য কোনো মানুষ দেখে নাই। শুধু তাই নয়, আপনার ঘরে যখন এসেছি তখন একই অবস্থা ছিল, যখন এই সন্তানটা আমার গর্ভে এসেছে, যখন আমি গর্ভধারণ করেছি, তখন আমি সবসময় সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা ইয়াসিন, সূরা রহমান, এই সমস্ত সূরাগুলো আমি তেলাওয়াত করতাম। শুধু তাই নয়, এই সন্তানরা যখন ভূমিষ্ঠ হয়েছে তখন সর্বপ্রথম আমি তাকে আমার স্তনটা তার এরকম বুকে দিয়েছি, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত তার দুগ্ধ বয়সের যে বয়স সীমা, ওই পর্যন্ত আমি আমার এই সন্তানকে কখনো অজুবিহীন অবস্থায় দুধ পান করাই নাই। এবার আমির মোহাম্মদ দোস্ত খান বলেন, প্রিয়তমা আমার, এখানে আমার কোনো অবদান নাই, এখানে সমস্ত অবদান তোমার। ও মা বোনেরা, আপনারা যারা এসেছেন, যারা এখনো ঘরের মধ্যে বাড়িতে বসে শ্রবণ করতেছেন, কথাগুলো আপনারা শুনতেছেন, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন। আমির মোহাম্মদ খান দোস্তের স্ত্রী যদি তার সন্তানকে ওযুবিহীন অবস্থায় কখনো দুধ পান করায় নাই, কখনো বেপরদায় চলে নাই, পর পুরুষ তাদের চেহারা কখনো দেখে নাই, এই জন্য
তাদের চেহারা কখনো দেখে নাই। এই বদলতে, এই গুণাবলীর সবার কারণে তার সন্তান এরকম ভাবে এত যোগ্য হয়েছিল। ও মা বোনেরা, আজকে আমাদের অবস্থা তাদের ইতিহাসের সাথে আমরা মিলাইয়া নেই, আমাদের অবস্থা কোন পর্যায়ে চলে গেছে।